কোনো একজন ব্যক্তি যে 2 বছর বা তার বেশি সময় ধরে জেলে রয়েছে, তাহলে সে জেল থেকে বেরিয়ে যদি নির্বাচনে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না। অন্তত 6 বছরের ভেতর নির্বাচনে দাঁড়াতে পারবে না। আর এই কন্ডিশনগুলোর কথাই আমাদের সংবিধানের 101 নম্বর ধারাতে উল্লেখ করা রয়েছে। সবাইকে এই চ্যানেলে স্বাগত। ভারতীয় সংবিধানের 62 নম্বর ধারাতে একটা বিষয় উল্লেখ রয়েছে যে রাষ্ট্রপতির সিট যদি কখনো ফাঁকা হয়ে যায়, মানে রাষ্ট্রপতির পদ যদি শূন্য হয়ে যায়, তাহলে তার সিটে কে বসে আর কোন কোন কন্ডিশন, এরকম কোন কন্ডিশন তৈরি হলে রাষ্ট্রপতির সিট ফাঁকা হয়ে যায়। ঠিক সেই রকমই লোকসভা বা রাজ্যসভার এমপিদের সিট কোন কোন কন্ডিশনে ফাঁকা হয়ে যেতে পারে সেই কথাও আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে। সংবিধানে এরকম 5টা সিচুয়েশনের কথা বলা আছে যে কোনো এমপির ক্ষেত্রে যদি এই 5টা সিচুয়েশনের যে কোনো একটা সিচুয়েশনও তৈরি হয়, তাহলে ওই এমপির পদ ফাঁকা হয়ে যাবে, মানে ওই এমপি সংসদের ওই সিটে আর বসতে পারবে না। তো সেই পয়েন্টগুলো কি কি? প্রথমেই রয়েছে অ্যাবসেন্স, মানে কোনো এমপি, রাজ্যসভার এমপি বা লোকসভার এমপি, কোনো এমপি যদি টানা অনেক দিন অ্যাবসেন্ট থাকে, সংসদে অনুপস্থিত থাকে, তাহলে তার যে সাংসদ পদ বা তার যে এমপি পদ সেটা নষ্ট হয়ে যেতে পারে। এবার কতদিন অ্যাবসেন্ট থাকলে? বলা আছে যে লোকসভার এমপিরা যদি লোকসভার স্পিকারকে না জানিয়ে আর রাজ্যসভার এমপিরা যদি রাজ্যসভার চেয়ারম্যানকে না জানিয়ে টানা 60 দিন অনুপস্থিত থাকে, 60 দিন বলতে 60টা ওয়ার্কিং ডে, টানা 60 দিন যদি অনুপস্থিত থাকে, তাহলে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান ওই এমপির পদটা নষ্ট করে দিতে পারে, মানে তাকে তার পদ থেকে সরিয়ে দিতে পারে। তারপরে আরেকটা কন্ডিশন কি? আরেকটা কন্ডিশন হলো ডাবল মেম্বারশিপ। ডাবল মেম্বারশিপ মানে এক্ষেত্রে আমি একটা সিচুয়েশন ধরলাম পশ্চিমবঙ্গের কোনো একজন ব্যক্তি, তিনি পশ্চিমবঙ্গের এমএলএ পদে আছেন, ঠিক একই সাথে তিনি লোকসভার এমপি নির্বাচনে দাঁড়ালেন এবং লোকসভা নির্বাচনে দাঁড়িয়ে সেখানে জিতে গেলেন। তাহলে তিনি এখন পশ্চিমবঙ্গেরও এমএলএ এবং ভারতের লোকসভারও একজন এমপি। এক্ষেত্রে তাকে যে কোনো একটা পদ ছাড়তে হবে, হয় এমএলএ পদ ছাড়তে হবে, না হলে এমপি পদ ছাড়তে হবে। তো সেক্ষেত্রে তাকে ডিসিশন নেওয়ার জন্য 14 দিন টাইম দেওয়া হবে। 14 দিনের ভেতর তাকে জানাতে হবে যে সে কোন পদে থাকতে চায়, এমএলএ পদে থাকতে চায় নাকি এমপি পদে থাকতে চায়। যদি 14 দিনের ভেতর না জানায়, সেক্ষেত্রে ওই লোকসভার যে এমপি পদ সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক একই ক্ষেত্রে এর উল্টো সিচুয়েশনটা ধরলাম, কোনো একজন ব্যক্তি লোকসভার একজন এমপি, তিনি কোনো একটা রাজ্যের বিধানসভা নির্বাচনে দাঁড়ালেন, সেখানে জিতেও গেলেন। তাহলে বর্তমানে সে লোকসভার এমপি, আবার কোন একটা রাজ্যের বিধানসভারও এমপি। তাহলে তাকে ডিসিশন নিতে হবে 14 দিনের ভেতর যে সে লোকসভার এমপি পদে থাকবে নাকি বিধানসভার এমএলএ পদে থাকবে। যদি 14 দিনের ভেতর ডিসিশন না নিতে পারে, তাহলে ওই লোকসভার এমপি পদটা নষ্ট হয়ে যাবে। কি হবে? তাহলে এই 14 দিনের ভেতর যদি ডিসিশন না নেয়, তাহলে লোকসভার পদটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, মানে লোকসভার সিটটা ফাঁকা হয়ে যাবে। এই রকমই সংবিধানে বলা আছে। আর এই পয়েন্টটা সংবিধানে বলা নেই। এই যে ডাবল মেম্বারশিপ, কোন সিটটা ফাঁকা হয়ে যাবে, লোকসভার সিটটা ফাঁকা হয়ে যাবে নাকি বিধানসভার সিটটা ফাঁকা হয়ে যাবে, এই ব্যাপারটা সংবিধানে লেখা নেই। এটা 1950 সালে একটা আইন আসে, সেই আইনে বলা রয়েছে। সেই আইনটা হলো প্রহিবিশন অফ সাইমালটেনিয়াস মেম্বারশিপ অ্যাক্ট। এই আইনে বলা আছে যে এই রকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে তার লোকসভা পদটা নষ্ট হয়ে যাবে। এরপর আর একটা ডাবল মেম্বারশিপ দিয়ে পয়েন্ট রয়েছে, সেটা হলো ডাবল মেম্বারশিপ লোকসভা এন্ড রাজ্যসভা। কোনো একজন ব্যক্তি যিনি লোকসভাতেও এমপি রয়েছেন, আবার রাজ্যসভাতেও এমপি রয়েছেন, এই রকম সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে তার ক্ষেত্রে যে কোনো একটা সিট ফাঁকা হয়ে যাবে। এবার এক্ষেত্রে 3 রকমের সিচুয়েশন তৈরি হতে পারে। সেগুলো কি রকম? ধরলাম লোকসভা আর রাজ্যসভার নির্বাচন একই সময়ে হলো, আর একজন ব্যক্তি লোকসভাতেও দাঁড়ালেন আর রাজ্যসভাতেও দাঁড়ালেন এবং তিনি 2 জায়গাতেই জিতে গেলেন, মানে একই টাইমে একই দিনে হয়তো রেজাল্ট দিল, লোকসভাতেও জিতে গেলেন, রাজ্যসভাতেও জিতে গেলেন। তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি কোন সভার এমপি হবে সেটা তাকে আগামী 10 দিনের ভেতর ডিসাইড করে নিতে হবে। এই যে এখানে লিখেছি। আর আরেকটা সিচুয়েশন কি তৈরি হয়? ধরলাম একজন ব্যক্তি রাজ্যসভার এমপি রয়েছেন, তিনি লোকসভার এমপি নির্বাচনে দাঁড়িয়েছেন, সেই লোকসভার নির্বাচনে জিতে গেছেন। তাহলে বর্তমানে তিনি রাজ্যসভারও এমপি, আবার লোকসভারও এমপি। এক্ষেত্রে কি করতে হবে? এক্ষেত্রেও তাকে কিছুটা সময় দেওয়া হবে। এবার এই সময়ের কথাটা সংবিধানে উল্লেখ করা নেই। বলা আছে যে তাকে ডিসিশন নিতে হবে যে সে লোকসভাতে থাকবে নাকি রাজ্যসভাতে থাকবে। নর্মালি 10 দিনের ভেতর জানাতে হয়। তাহলে সে যদি না জানায়, তাহলে প্রথমে কোনটাতে ছিল? প্রথমে রাজ্যসভাতে ছিল, পরে লোকসভাতে নির্বাচিত হয়েছে, তাহলে আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে রাজ্যসভার সিট তার ক্যান্সেল হয়ে যাবে, সে এখন কি লোকসভার এমপি হয়ে যাবে।
এর ঠিক উল্টো কন্ডিশনেও তাই। ধরলাম কোন একজন ব্যক্তি লোকসভার এমপি, তিনি রাজ্যসভার এমপি পদে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং সেখানে জিতেও গেলেন, তাহলে বর্তমানে তিনি লোকসভারও এমপি আবার রাজ্যসভারও এমপি। এবার এক্ষেত্রে তাকে ডিসিশন নিতে হবে। নর্মালি 10 দিনের ভেতর ডিসিশন নিতে হবে। এই 10 দিনের ভেতর যদি তিনি না জানান যে তিনি কোন এমপি থাকবেন, লোকসভার এমপি নাকি রাজ্যসভার এমপি, সেক্ষেত্রে তার ওই প্রথম যে এমপি পদ মানে লোকসভার এমপি পদটা নষ্ট হয়ে যাবে, তার মানে লোকসভার সিটটা তার জন্য ফাঁকা হয়ে যাবে। আর এই ডাবল মেম্বারশিপ দিয়ে আরেকটা পয়েন্ট যেটা লেখা আছে সেটা হলো দুটো সিটে বা দুটোর বেশি সিটে যদি নির্বাচনে দাঁড়ান। লোকসভার টোটাল 545টা সিট, মানে পুরো দেশকে 545 ভাগে ভাগ করা। তো এর ভেতর দুটো বা তার বেশি জায়গায় একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়ালেন আর প্রত্যেকটা জায়গাতেই জিতে গেলেন। মানে ধরলাম কোন একজন এমপি পশ্চিমবঙ্গের বারাসাত লোকসভাতেও দাঁড়ালেন, আবার দমদম লোকসভাতেও দাঁড়ালেন, আর ওই ব্যক্তি এই দুই জায়গাতেই জিতে গেলেন, তাহলে তিনি কোন এমপি হবে? তাহলে সেটাও তাকে ওই আগামী 10 দিনের ভেতর বলতে হবে। যদি 10 দিনের ভেতর বলতে না পারে তাহলে ওই দুটো সিটই তার জন্য ফাঁকা হয়ে যাবে। তো এই লোকসভা ও রাজ্যসভার ক্ষেত্রে এই ডাবল মেম্বারশিপ দিয়ে এই 3টে পয়েন্ট বলা আছে। এমপিদের সিট ফাঁকা হওয়ার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট যেটা বলা আছে সেটা হলো ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ। ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ মানে কি? মেম্বার হওয়ার জন্য যদি অযোগ্য তিনি প্রমাণিত হন, এমপি হওয়ার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতা যদি না থাকে তাহলেও তার পদটা ফাঁকা হয়ে যেতে পারে। যোগ্যতার ভেতর বিভিন্ন পয়েন্ট আছে, যেমন ইন্ডিয়ান সিটিজেনশিপ। বলা আছে যে ভারতের যে এমপি হবে বা ভারতের সংসদের যে এমপি হবে তাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবার বিদেশি কোনো একজন ব্যক্তি ভারতের নির্বাচনে দাঁড়ালো, তাহলে কিন্তু সে সেখানে দাঁড়াতে পারবে না, বা ফলস আইডেন্টিটি দিয়ে হয়তো দাঁড়িয়ে গেল এবং সেখানে জিতেও গেল, তাহলেও কিন্তু পরে যদি তার সেই ভুলটা প্রমাণিত হয় তাহলে তাকে সেই এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তো এই ডিসকোয়ালিফিকেশনের জন্য বিভিন্ন কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলো একটু পরে আসছি। এইখানে সেই কন্ডিশনগুলো বলা আছে। তো ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ মানে কোনো এমপি যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলেও তার পদ থেকে তাকে সরিয়ে দেওয়া যেতে পারে। এই পয়েন্টটা এখানে বলা আছে, এটা আমরা ডিটেলসে একটু পরে আসছি। এরপরে রয়েছে রেজিগনেশন। রেজিগনেশন বলতে কোনো এমপি যদি তার পদত্যাগ পত্র দিয়ে দেয়, মানে কোনো এমপি যদি স্বইচ্ছায় তার পদ থেকে সরে যায় তাহলে তার সিটটা ফাঁকা হয়ে যাবে। তো এই পাঁচটা কন্ডিশনে আমাদের কোনো একজন মন্ত্রী বা কোনো একজন এমপির সিট, লোকসভা বা রাজ্যসভার যে কোনো একজন এমপির সিট ফাঁকা হয়ে যেতে পারে। এবার ওই এমপির সিট যদি ফাঁকা হয়ে যায় তাহলে ওই সিটে কে বসবে? ওই সিটে কিন্তু আর কেউ বসবে না, ওই সিটে আবার নির্বাচন হবে। ওই সিটে কি হয়? আবার নির্বাচন হয়। এবারে যদি দেখি এই ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ মানে কোন কোন কন্ডিশন এরকম তৈরি হলে কোনো একজন এমপি কে অযোগ্য বলা হবে এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তাহলে কোনো একজন এমপি যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে তার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর নির্বাচনে দাঁড়ানোর আগেও কিছু কন্ডিশন থাকে, তো সেই কন্ডিশনগুলো একই। যদি সেই কন্ডিশন ফুলফিল হয় তাহলে তাকে নির্বাচনে দাঁড়াতে দেওয়া যাবে না। সেই পয়েন্টগুলো কি? এই পয়েন্টগুলো সব সেম পয়েন্ট। সিটিজেনশিপ বলতে সংসদের নির্বাচনে মানে লোকসভার এমপি বা রাজ্যসভার এমপি এদের নির্বাচনে দাঁড়াতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোনো ব্যক্তি যদি ভারতের নাগরিক না হয় তাহলে ভারতের এই নির্বাচনে দাঁড়াতে পারবে না। আর যদি ফলস আইডেন্টিটি দিয়ে দাঁড়িয়েও যায়, তারপরে এমপি হওয়ার পর যদি প্রমাণ হয় তাহলে তাকে তার এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। সেই কথাই এখানে বলা আছে যে সিটিজেনশিপ। আর কি? আর হলো তাকে মানসিকভাবে অসুস্থ মানে পাগল আর দেউলিয়া হওয়া যাবে না। তো সেই পয়েন্টটা এখানে বলা আছে। আনসাউন্ড মাইন্ড মানে মানসিকভাবে অসুস্থ। কোনো ব্যক্তি যদি মানসিকভাবে অসুস্থ হয় বা দেউলিয়া হয় তাহলে তাকে কিন্তু সাংসদ নির্বাচনে বা এমপির যে ইলেকশন সেই এমপি ইলেকশনে দাঁড়াতে দেওয়া যাবে না, নির্বাচনে সে প্রার্থী হতে পারবে না। আর যদি ভুলবশত প্রার্থী হয়েও যায়, পরে যদি প্রমাণিত হয় তাহলে তাকে সেই এমপি পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তারপরে আরো একটা পয়েন্ট বলা আছে যে কোনো ব্যক্তি যদি অফিস অফ প্রফিট মানে লাভজনক পদে নিযুক্ত থাকে তাহলেও সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। আর যদি নির্বাচনে দাঁড়িয়েও যায়, জিতেও যায়, তাহলে তাকে পরে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হবে। এবার এই অফিস অফ প্রফিট বা লাভজনক পদ বলতে কি বোঝায়? লাভজনক পদ সেরকম করে আলাদা কিছু না, সরকারি বেতন বা সরকার থেকে বেতন হয় এরকম কোন এজেন্সিতে যদি কেউ কাজ করে সেক্ষেত্রে তার যে কাজ সেই কাজটাকেই বলা হয় লাভজনক পদ, বা তার যে পদ সেই পদটাকেই বলা হয় লাভজনক পদ বা অফিস অফ প্রফিট। এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, যত এমএলএ এমপি বা নেতা মন্ত্রীরা আছেন
তাদের যে পোস্ট, তাদের যে বেতন, সেটাও কিন্তু সরকারের ঘর থেকে ডাইরেক্ট আসে, কিন্তু তাদের পোস্টটাকে সংবিধান অনুযায়ী লাভজনক পদ বলা হয় না বা অফিস অফ প্রফিটের পদ বলা হয় না। এরপরে এই ডিসকোয়ালিফিকেশনের আরো একটা পয়েন্ট আছে, সেটা হলো আদার ল মেড বাই পার্লামেন্ট। মানে সংসদ যদি স্পেশাল কোনো নিয়ম তৈরি করে যে এই কন্ডিশন তৈরি হলে কোনো একজন ব্যক্তিকে এমপি পদে নির্বাচনে দাঁড়াতে দেওয়া যাবে না, বা এমপি হয়ে গেলে তাকে ওই পদ থেকে বের করে দেওয়া হবে। তো সেই রকম বিভিন্ন পয়েন্ট বিভিন্ন আইনে বলা রয়েছে। সেই রকম একটা আইন হলো রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট 1951। 1951 সালে একটা আইন আনা হয়েছিল, সেটা কি রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট। এখানে বিভিন্ন পয়েন্টের ভিতর একটা পয়েন্ট বলা ছিল যে কোনো একজন ব্যক্তি যে 2 বছর বা তার বেশি সময় ধরে জেলে রয়েছে, তাহলে সে জেল থেকে বেরিয়ে যদি নির্বাচনে দাঁড়ায়, সেক্ষেত্রে কিন্তু নির্বাচনে দাঁড়াতে পারবে না। অন্তত 6 বছরের ভেতর নির্বাচনে দাঁড়াতে পারবে না। জেল থেকে বেরোনোর পর অন্তত 6 বছর তাকে ওয়েট করতে হবে, তারপরে গিয়ে সে নির্বাচনে দাঁড়াতে পারে। এখন কোন এমপি যদি তার এমপি পদে থাকাকালীন অ্যারেস্ট হন, আর অ্যারেস্ট হয়ে তাকে 2 বছর বা তার বেশি জেলের সাজা দিয়ে দেওয়া হলো, তাহলে 2 বছর বা তার বেশি যদি জেলের সাজা দিয়ে দেওয়া হয়, তাহলেও তার এমপি পদটা নষ্ট হয়ে যাবে। কোন একজন এমপি যিনি তার পদে রয়েছেন, কোনো না কোনো দোষে তাকে অ্যারেস্ট করা হলো এবং অ্যারেস্ট করে তাকে 2 বছর বা তার বেশি জেলের সাজা দেওয়া হলো, সেক্ষেত্রে ওই এমপির পদ নষ্ট হয়ে যাবে এবং জেল থেকে বেরোনোর পর তিনি আর ওই এমপি পদে নিযুক্ত হতে পারবে না বা নির্বাচিত হতে পারবে না। কতদিনের জন্য? 6 বছর। মানে জেল থেকে বেরোনোর অন্তত 6 বছর পরে গিয়ে তাকে নির্বাচনে দাঁড়াতে হবে। 6 বছর পর্যন্ত সে কোনো নির্বাচনে দাঁড়াতে পারবে না। তো সেটাই আমরা এখানে শর্টে লিখেছি যে 2 বছর যদি জেলে থাকে, 2 বছর বা তার বেশি যদি জেলে থাকে, তাহলে তারপরে 6 বছর পর্যন্ত নির্বাচনের ভেতর আসতে পারবে না। তাহলে এই ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপের 5টা পয়েন্ট দেখলাম। কি কি? সিটিজেনশিপ মানে ভারতীয় নাগরিক হতে হবে, আনসাউন্ড মাইন্ড মানে মানসিকভাবে অসুস্থ আর দেউলিয়া হওয়া যাবে না, মানে ইনসলভেন্ট হওয়া যাবে না, আর কি অফিস অফ প্রফিট মানে লাভজনক পদে থাকা যাবে না, আর হলো পার্লামেন্ট যদি কোনো আইন তৈরি করে সেই আইনের বিরুদ্ধে যাওয়া যাবে না। আর আরেকটা পয়েন্ট যেটা বলা আছে সেটা হলো অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল মানে দল ত্যাগ বিরোধী আইন। কোনো একজন এমপি তিনি যদি একটা দল থেকে অন্য দলে চলে যান, তাহলে তার সেই দল বদলের যে আইন, সেই আইন তার উপর লাগু হয়ে যাবে এবং তার সেই এমপি পদ নষ্ট হয়ে যেতে পারে। সেই কথাই এই ডিসকোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়াতে বলা আছে। কোন কোন কন্ডিশনে দল ত্যাগের আইন লাগে, সেই কন্ডিশনগুলো আমাদের যে শিডিউল, সেই শিডিউলে 10 নম্বর শিডিউলে বলা আছে। সংবিধানের টোটাল 12টা শিডিউল, তার ভেতর 10 নম্বর শিডিউলে বলা আছে যে কোন কোন কন্ডিশনে কোন একজন এমপির উপর দলত্যাগ বিরোধী আইন লাগবে। তো সেটা নিয়ে এর পরে যখন দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব তখন বলে দেবো। তাহলে কন্ডিশন গুলো কি কি? সিটিজেনশিপ, ইনসলভেন্ট, অফিস অফ প্রফিট, আদার ল মেড বাই পার্লামেন্ট, মানসিকভাবে অসুস্থ হওয়া যাবে না, আর অ্যান্টি ডিফেকশন লতে আসা যাবে না। তাহলে এই তো দেখলাম যে কোন একজন এমপির পদ কোন কোন কন্ডিশনে ফাঁকা হয়ে যায়, কোন কোন কন্ডিশনে এই কন্ডিশনে ফাঁকা হয়ে যায়। আর এই কন্ডিশনগুলোর কথাই আমাদের সংবিধানের 101 নম্বর ধারাতে উল্লেখ করা রয়েছে। কত? সংবিধানের 101 নম্বর ধারাতে এই কন্ডিশনগুলোর কথা বলা রয়েছে। আর এই কন্ডিশনের ভেতর একটা কন্ডিশন ছিল ডিসকোয়ালিফিকেশন অফ মেম্বারশিপ। এই ডিসকোয়ালিফিকেশন কোন কোন কন্ডিশনে ডিসকোয়ালিফিকেশন হবে সেই কথা সংবিধানের 102 নম্বর ধারাতে বলা রয়েছে। এই কন্ডিশনে কোনো একজন এমপি অযোগ্য প্রমাণিত হতে পারে এবং তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া যেতে পারে। এবার এই পয়েন্টগুলো সম্পর্কে ডিসিশন কে নেবে? সংবিধানে বলা আছে যে এই পয়েন্টগুলো সম্পর্কে আলটিমেট ডিসিশন নিতে পারে রাষ্ট্রপতি। মানে রাষ্ট্রপতি এগুলো চেক করে দেখবে যে কোন একজন ব্যক্তি এই কন্ডিশনে পড়ে অযোগ্য প্রমাণিত হচ্ছেন না। তো যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রপতি অ্যাকশন নেবে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য। কিন্তু সেক্ষেত্রেও একটুখানি লিমিটেশন দেওয়া আছে। বলা আছে যে রাষ্ট্রপতি এই কন্ডিশনগুলোর ভেতর এই অ্যান্টি ডিফেকশন ল বাদ দিয়ে, এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে, বাকি এই 5টা পয়েন্টের ক্ষেত্রে রাষ্ট্রপতির যদি মনে হয় যে কোনো একজন ব্যক্তি অযোগ্য, তাহলে তার নিজের মতো করে ভাবলে হবে না, তাকে চিফ ইলেকশন কমিশনার বা ইলেকশন কমিশনারের সাথে পরামর্শ করতে হবে। ইলেকশন কমিশনারের সাথে পরামর্শ করে ডিসকাস করে
তবেই এই 5টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট তুলে কোনো একজন এমপিকে তিনি তার পদ থেকে সরিয়ে দিতে পারেন। আর যদি এই অ্যান্টি ডিফেকশন ল মানে দল ত্যাগ বিরোধী আইন এর ভিত্তিতে কোনো একজন মন্ত্রীকে বা কোনো একজন এমপিকে তার পদ থেকে সরাতে হয়, তাহলে প্রেসিডেন্টকে লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যানের সাথে ডিসকাশন করতে হবে, মানে আলোচনা করতে হবে। তাহলে অ্যান্টি ডিফেকশন ল এর ক্ষেত্রে রাজ্যসভা বা লোকসভার চেয়ারম্যান বা স্পিকারের সাথে আলোচনা করতে হবে, আর বাকি 5টা পয়েন্টের ক্ষেত্রে ভারতের যে ইলেকশন কমিশনার তাদের সাথে ডিসকাস করতে হবে। আর এই কথাই সংবিধানের 103 নম্বর ধারাতে বলা রয়েছে। কত? 103 নম্বর ধারাতে। তাহলে রাষ্ট্রপতি যে এই পয়েন্টগুলোর ভিত্তিতে কোনো একজন এমপিকে ডিসকোয়ালিফাই বা অযোগ্য প্রমাণিত করে ছাঁটাই করে দেবেন, সেক্ষেত্রে বিভিন্ন লোকের সাথে ডিসকাস করতে হবে। সেই পয়েন্টটাই 103 নম্বর ধারাতে বলা আছে। আর এই 103 নম্বর ধারাতে আরো একটা পয়েন্ট বলা আছে যে এই পয়েন্টগুলোতে বললাম যে কোনো এমপি যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রপতি সেগুলোকে দেখে তাদের ছাঁটাই করে দিল। কিন্তু নির্বাচন হওয়ার আগেই কোনো একজন ব্যক্তি হয়তো ইনএলিজিবল, মানে আমি একটা পয়েন্ট ধরলাম যে সিটিজেনশিপ, একজন ব্যক্তি ভারতীয় নাগরিক না হলে নির্বাচনে দাঁড়াতে পারবে না। তাহলে কোনো একজন ব্যক্তি হয়তো ফলস আইডেন্টিটি দেখিয়ে নির্বাচনে দাঁড়িয়ে জিতে গেল, তাহলে সে বর্তমানে একজন এমপি কিন্তু সে ভারতীয় নাগরিক না, পরে তার অযোগ্য প্রমাণিত হলো। এবার এই অযোগ্য প্রমাণিত হওয়াটা কে প্রমাণ করবে? এর ক্ষেত্রে স্পেসিফিক কোনো নিয়ম সংবিধানে লেখা নেই। এখানে এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্টে বলা আছে যে এর জন্য যত ভেরিফাই হওয়ার কাজ সেই সমস্ত কাজ করবে হাইকোর্ট। মানে কোন একজন ব্যক্তি যে জায়গা থেকে লড়েছেন, ধরলাম উত্তরপ্রদেশের একটা এলাকা থেকে লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছেন, তাহলে উত্তরপ্রদেশের যে হাইকোর্ট, সেই হাইকোর্ট এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নেবে এবং ওই হাইকোর্টের নির্দেশেই ওই ব্যক্তি তার ওই এমপি পদ থেকে সরে যাবে। রাষ্ট্রপতি হাইকোর্টে একটা ইন্টিমেশন দেবে, সেই হাইকোর্ট তখন ওই ব্যক্তির সম্পর্কে বিভিন্ন খোঁজ খবর নেবে। যদি ঠিকঠাক প্রমাণিত হয় যে তিনি ভুলভাল প্রমাণ দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি ডিসকোয়ালিফাই, তাহলে ওই হাইকোর্টের জাজের নির্দেশেই তিনি ওই পদ থেকে সরে যাবেন। এই কথাটাও আমাদের 103 নম্বর ধারাতে বলা আছে। তো এই হলো 101, 102 আর 103 নম্বর ধারা। তো আশা করি সংবিধানের এই 101, 2 আর 3 নম্বর ধারা বোঝা গেছে।